আমাদের বাংলা বাঁচাও যাত্রা করতে হচ্ছে কেন? কেন আমাদের বাংলা বাঁচাও যাত্রা করতে হলো? অনেক মানুষের মনে প্রশ্ন আছে। আমরা সেই মানুষদের কাছে বিনয়ের সঙ্গে বলতে চাই, আপনি তৃণমূল করতে পারেন, আপনি বিজেপি করতে পারেন, আপনি কংগ্রেস করতে পারেন, আপনি রাজনৈতিক দলের সদস্য নাও হতে পারেন, আপনি লাল ঝান্ডার পার্টি করতে পারেন, নাও করতে পারেন, কিন্তু বুকে হাত দিয়ে বলুন তো আপনি কি ভালো আছেন? এই জলঙ্গিতে, মুর্শিদাবাদে, রানীনগরে, ডোমকলে আপনি ভালো আছেন? আপনার বাড়ির সন্তানটা ভালো আছে? দেবাঞ্জন বলবার সময় বলছিল শিক্ষা ব্যবস্থার কি অবস্থায় তৃণমূলের আমলে, বিজেপি তৃণমূলের আমলে গোটা শিক্ষা ব্যবস্থাটা শেষ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই যে বাসে যখন আপনি ওঠেন, দেখবেন বাস যখন যায়, বাসে কন্ট্রাক্টর যেই বাসে ওঠে, কন্ট্রাক্টর বলে দাদা পেছনের দিকে যাও, পেছনের দিকে যাও, পেছনের দিকে যাও, বলে না কন্ট্রাক্টর? বাস ভরা হোক আর খালি হোক, কন্ট্রাক্টর বলে দাদা পেছনের দিকে যাও। ভারতবর্ষটা যদি একটা বাসের মতো হয়, আর সেই বাসের ড্রাইভারের নাম যদি নরেন্দ্র মোদী হয়, কন্ট্রাক্টরের নাম হচ্ছে মমতা ব্যানার্জি, যারাই বাসে উঠছে বলছে দাদা পেছনের দিকে যাও, পেছনের দিকে যাও, পেছনের দিকে যাও। আমাদের গোটা প্রজন্মকে ঠেলতে 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 পেছনের দিকে নিয়ে চলে গেছে। শিক্ষাতে পেছনের দিকে যাও, কর্মসংস্থানে পেছনের দিকে যাও, রুজির প্রশ্নে, কৃষির প্রশ্নে পেছনের দিকে যাও, নারীদের সম্মানের প্রশ্নে পেছনের দিকে যাও। গোটা বাংলাটাকে আস্তে আস্তে ঠেলতে ঠেলতে খাদের কিনারে টেনে দাঁড় করিয়েছে। তাই আমাদের সামনে দুটো রাস্তা, একটা হচ্ছে ওই খাদ থেকে ঝাঁপ দিয়ে অন্ধকার অতল গহ্বরে আপনি ঝাঁপ দিন, আর 2 নম্বর অপশন হচ্ছে ওই খাদের কিনারা থেকে দাঁড়িয়ে পাল্টা সামনের দিকে এগিয়ে আসা, যেটা লাল ঝান্ডা শিখিয়েছে। আমাদের নেতারা প্রতিদিন আমাদেরকে শিখিয়েছিল, বলেছিল দেয়াল থেকে শিখতে হয়, দেয়াল থেকে জানতে হয়, আর দেয়ালে পিঠ থেকে গেলে দেয়াল জুড়ে লিখতে হয়। এই বাংলার মাটিতে বাংলার মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে, তাই নতুন করে দেয়াল জুড়ে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান লেখার সময় এসেছে। লিখতে পারবো তো আমরা? আজকে যদি আমরা লিখতে না পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা এখনো ভূমিষ্ঠ হয়নি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যে হয়তো আধো আধো ভাষায় ধরো কথা বলতে শিখেছে, আমরা যদি আজকের কথা বলতে না পারি, ওদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। তাই ওদের জন্য এই বাংলাকে বাঁচাতে হবে। গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে কি অবস্থা পরিযায়ী শ্রমিকের, আপনি যান লালগোলা প্যাসেঞ্জারে, রোজ রাত্রে ট্রেন ভিড়ে গাদাগাদি হয়ে এই জেলার লোক ভিড় ঠেলা হয়ে বাঁদুর চলা হয় শিয়ালদা থেকে কেউ পায়ে হেঁটে, কেউ বাসা করে, কখনো হাওড়া স্টেশন, কখনো সাঁতরাগাছি স্টেশন। আর আপনি স্টেশনে যদি জেনারেল কম্পার্টমেন্টের সামনে যদি একবার তাকিয়ে দেখেন, দেখবেন বিশাল লম্বা লাইন। আর ওই জেনারেল কম্পার্টমেন্টের মধ্যে যখন ট্রেন ঢুকছে, গাদাগাদি করে আপনার বাড়ির ছেলেটা, সেই তন্দুরি রুটি যেমন চুলোতে তৈরি করা হয়, যেরকম গরম বেরোয়, আগুনের আতাশ বেরোয়, সেই আগুনের আতাশের মতো জেনারেল কম্পার্টমেন্টে এত গরম, এত ভিড়ে চাপাচাপি। আমার বাড়ির ছেলে, আপনার বাড়ির ছেলে এই জেলা থেকে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে কাজে চলে যাচ্ছে কেন? অনেকের অনেক রকম সমস্যা আছে, কিন্তু এই জেলার একটা বড় সমস্যা হচ্ছে নদী ভাঙন। চাষের জমি নেই, মাঠে মাঠে ফসল হচ্ছে, ধান তোলার সময় এসে গেছে, সরকার বলছে 2385 টাকায় কুইন্টাল নেওয়া হবে ধানের, কিন্তু মাঠে মাঠে ফোড়ে দালাল চলে যাচ্ছে, মাথায় তৃণমূল নেতার হাত আছে, গিয়ে ওই গরিব কৃষকের কাছ থেকে কখনো 1800 টাকা, কখনো 1900 টাকায় ধান কিনছে। কৃষক সারের দাম বেড়ে গেছে, বীজের দাম বেড়ে গেছে, ইলেকট্রিকের দাম বেড়ে গেছে, পেট্রোলের দাম বেড়ে গেছে, জমিতে সেচ দেওয়ার খরচা বেড়ে গেছে, কিন্তু কৃষক ফসলের দাম পাচ্ছেন না। দাম পাচ্ছে কে? আঙুল খুলে কলা গাছ হচ্ছে তৃণমূলের নেতা। আঙুল ফুলে কলা গাছ হচ্ছে কে? শাসক দলের নেতাদের আঙুল ফুলে কলা গাছ হচ্ছে। আমরা বলছি এখনো সময় আছে, কৃষি ব্যবস্থাকে বাঁচাতে হবে, কৃষকদেরকে বাঁচাতে হবে। তাই আমাদের এই বাংলা বাঁচাও যাত্রা। গোটা পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি ওয়াকাফের সম্পত্তি যদি আপনি দেখেন, গোটা পশ্চিমবঙ্গের মাটিতে এই মালদা, এই মুর্শিদাবাদ জেলাতে সবচেয়ে বেশি ওয়াকাফের সম্পত্তি। মুর্শিদাবাদ জেলা একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, কারণ এই জেলা দীর্ঘদিন ধরে অনেক নবাব ছিলেন, অনেক জমিদার ছিলেন, যারা নিজেদের সম্পত্তি ওয়াকাফের নামে দান করেছে। 10,000 12,000 একর সম্পত্তি এই গোটা মুর্শিদাবাদ জেলা জুড়ে ওয়াকাফের সম্পত্তি। যখন ওয়াকাফ নিয়ে আন্দোলন হচ্ছে, যখন রাস্তায় মানুষ নামলো, মুর্শিদাবাদের মানুষ নামলো, গোটা রাজ্যের মানুষ যখন রাস্তায় নামলো,
আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ওয়াকআপ নিয়ে মুর্শিদাবাদে দাঙ্গার পরিস্থিতি তৈরি হলো। রাজ্যের মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে এলেন, এসে বললেন ওয়াকআপ নিয়ে যদি আন্দোলন করতে হয় দিল্লিতে গিয়ে আন্দোলন করো, এখানে আন্দোলন করো না। আমরা প্রশ্ন করতে চাই, ওই বিড়ির কারখানার বিড়ির মালিক আপনার দলের এমপি, আপনি তো ওনাকে এমপি করেছেন দিল্লিতে আমাদের হয়ে কথা বলবে বলে। তৃণমূলের কোন 3 জন পার্লামেন্টের সদস্য, সাংসদ, এমপি ওই ওয়াকআপ বিল যখন পাশ হয় কারা দিল্লিতে গিয়ে ভোট দেয়নি? বলুক তৃণমূল যদি হিম্মত থাকে। 2006 সালের পরে যখন সাজার কমিটি রিপোর্ট আসে, আমরা বামপন্থীদের সরকার, পশ্চিমবঙ্গের মাথায় বামফ্রন্টের সরকার ছিল, গোটা পশ্চিমবঙ্গে ওয়াকআপের খতিয়ান জনগণের সামনে তুলে ধরেছিল। তৃণমূল নেতাদের হিম্মত আছে শ্বেতপত্র প্রকাশ করবে যে গোটা পশ্চিমবঙ্গে এখনো ওয়াকআপের কত সম্পত্তি বেঁচে আছে? কোন উত্তর তৃণমূলের কাছে নেই। মুর্শিদাবাদের জনগণ মুর্শিদাবাদ থেকে দিল্লিতে গিয়ে আন্দোলন করবে, আর তৃণমূলের এমপিরা টিকটকে ভিডিও করবে। কেন? আপনি তো রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি বলেছিলেন আমি বেঁচে থাকতে ওয়াকআপের সম্পত্তিতে হাত দিতে দেব না, ওয়াকআপের কোনো ক্ষতি হতে দেব না। আচ্ছা, ওয়াকআপ মানে কি শুধুমাত্র মুসলমানদের বিষয়? না, ওয়াকআপের একটা ঐতিহাসিক প্রেক্ষাপট। আমার বাপ ঠাকুরদার জন্য যে কবর তৈরি হয়েছে ওয়াকআপের সম্পত্তি, আমার বাপ ঠাকুরদা যে মাদ্রাসায় পড়ে এসছে, যে মসজিদে নামাজ পড়েছে ওয়াকআপের সম্পত্তি। আর আজকের বিজেপি আর তৃণমূল মিলে আমাদের থেকে আমাদের বাপ ঠাকুরদার কবর, আমাদের থেকে আমাদের বাপ ঠাকুরদার মসজিদ, আমাদের থেকে আমাদের বাপ ঠাকুরদার মাদ্রাসা কেড়ে নিতে চাইছে। আমরা তৃণমূল বিজেপিকে হুঁশিয়ারি দিতে চাই, কান খুলে শুনে রেখে দিন। তোমরা যদি আমাদের থেকে আমাদের বাবা দাদার কবর কাটতে চাও, আমরা তোমাদের রাতের ঘুম কেড়ে নেব। এই লাল ঝান্ডার কসম, রাত্রে তোমাদের শান্তিতে ঘুমাতে দেবে না বাংলার মানুষ। কোন উত্তর তৃণমূলের কাছে আছে? जो हाल दिल का इधर हो रहा है वो हाल दिल का उधर भी हो रहा है। এখানে যেমন অবস্থা ওখানেও তেমন অবস্থা। আর একটা দিল্লিতে একটা সরকার আছে, উগ্র সাম্প্রদায়িক সরকার, ধর্মের নামে মানুষকে ভাগ করে দিচ্ছে, ভগবানের নামে মানুষকে ভাগ করে দিচ্ছে, ভাষার নামে মানুষকে ভাগ করে দিচ্ছে। এই ছোটবেলায় আমরা যখন পড়তে যাইতাম না, তখন মা ভূতের গল্প শোনাতো। পড়বি না তো, ভূত আসবে, ভূত। আমরা ভয়ে পড়তে বসতাম। যখন ভাত খেতাম না, মা ভয় দেখাতো, ভাত খাচ্ছিস না, দেখ ওই বাড়ি থেকে, ওই অন্ধকার জায়গা থেকে ভূত আসছে, ভাত খেয়ে নে। আমরা ভয়ে ভাত খেয়ে নিতাম। একটা দেশের সরকার তো অভিভাবকের মতো, বাবা মায়ের মতো, আর ভারতবর্ষের জনগণ হচ্ছে সন্তানের মতো। তুমি তো মোদী সরকার, তুমি বলেছিলে महंगाई का जमाना खत्म हो गया, अब मोदी का जमाना चालू हो गया। তুমি তো নরেন্দ্র মোদী সরকার, তুমি তো বলেছিলে मुझे पीएम नहीं मुझे चौकीदार बनाइए। তুমি তো নরেন্দ্র মোদী সরকার, তুমি তো বলেছিলে কালা রূপে হাম वापस लाएंगे, কালা ধন হাম वापस लाएंगे। তাহলে দেশের জনগণ প্রশ্ন করবে না তোমার কাছে? তুমি দেশের সরকার, তুমি বলেছিলে কালো টাকা ফেরত আনবে, কোথায় গেল কালো টাকা?